আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং এর 6 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের জাবেদার বিষয় হচ্ছে 1 নম্বরে অনার্স ক্যাপিটাল রিলেটেড জার্নাল অর্থাৎ মালিকের মূলধন সংক্রান্ত জাবেদা, 2 নম্বরে অনার্স ড্রয়িংস রিলেটেড জার্নাল অর্থাৎ মালিকের উত্তোলন সংক্রান্ত জাবেদা। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু অনার্স ক্যাপিটাল অর্থাৎ মালিকের মূলধন সংক্রান্ত জাবেদা দাখিলা। সাধারণত ক্যাপিটাল বলতে মালিকের ব্যক্তিগত টাকা বা অন্য কোনো সম্পত্তি যা দিয়ে প্রাথমিকভাবে বা যে কোনো সময়ে ব্যবসায় বিনিয়োগ করাকে বোঝায়। অর্থাৎ মালিক যখন ব্যক্তিগতভাবে কোনো কিছু ব্যবসায় বিনিয়োগ করে তখন সেটি ক্যাপিটাল হিসাবে বিবেচিত হবে। সহজ কথায় কারবার বা ব্যবসায়ের মোট সম্পদের যে অংশে মালিকের অধিকার রয়েছে তাকে মূলধন বা ক্যাপিটাল বলে। মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব অর্থাৎ অনার্স ইকুইটি, যা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। মালিক বিভিন্নভাবে যে কোনো সময়ে কারবারে প্রয়োজনের উপর ভিত্তি করে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে থাকেন। যখনই ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে তখনই ক্যাপিটালকে ক্রেডিট করতে হবে। মালিক মূলধন বাবদ নগদ টাকা, পণ্যদ্রব্য, ব্যাংক জমা এবং অন্যান্য সম্পত্তি হিসাবে বিনিয়োগ করতে পারে। মনে রাখবেন, ঋণ বা অন্যান্য দায় মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ মালিক যখন ব্যক্তিগত বা নিজের কোনো টাকা বা সম্পত্তি না নিয়ে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তখন কিন্তু সেটি মূলধন হিসেবে বিবেচনা করতে হবে না, মানে মূলধন হিসেবে সেটা আসবে না। তবে জাবেদা করার সময় সকল প্রকার দায়কে ক্রেডিট করতে হবে, অর্থাৎ এই ঋণকে ক্রেডিট করতে হবে যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে আমাদের যখন মালিক ব্যবসায় টাকা বিনিয়োগ করবে অর্থাৎ মালিকের ব্যক্তিগত টাকা যখন ব্যবসায় বিনিয়োগ করবে তখন আমাদের এই মূলধনের জাবেদা হবে। যখন নগদ টাকা বা ব্যাংক জমা বিনিয়োগ করবে তখন ক্যাশ বা ব্যাংক ডেবিট করতে হবে। আর যখন পণ্যদ্রব্য বিনিয়োগ করবে তখন পারচেস অথবা মার্চেন্ডাইজ লিমিটেডকে ডেবিট করতে হবে। আর অন্যান্য সম্পত্তি বিনিয়োগ করলে আমাদের যে সম্পত্তি বিনিয়োগ করবে সেই সম্পত্তির নাম লিখে ডেবিট করতে হবে। যদি ব্যাংক থেকে ঋণ নেয় তখন ব্যাংক লোনকে ক্রেডিট করতে হবে আর ক্যাপিটালকে ক্রেডিট করতে হবে। ব্যক্তিগতভাবে যে টাকা বা সম্পত্তি বিনিয়োগ করবে তার সমষ্টিকে মোট ক্যাপিটাল হিসেবে বিবেচিত হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 1 নম্বরে বলা হয়েছে যে মিস্টার জন ইনভেস্টেড ক্যাশ টাকা 50,000 ইনটু দ্য বিজনেস অ্যাজ ক্যাপিটাল। এর সম্পূর্ণ অর্থ হলো মিস্টার জন ইনভেস্টেড মানে বিনিয়োগ করলো ক্যাশ নগদ টাকা 50,000 ইনটু দ্য বিজনেস ব্যবসায় অ্যাজ ক্যাপিটাল মূলধন হিসাবে। তার মানে সম্পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে মিস্টার জন মূলধন হিসাবে ব্যবসায় নগদ 50,000 টাকা বিনিয়োগ করলো। এই জন্য আমাদের এখানে জাবেদা হবে ক্যাশ ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট 50,000 টাকা। এই জাবেদার মাধ্যমে ক্যাশ বৃদ্ধি পেয়েছে এবং মূলধন বাবদ মালিকানার সত্ত্ব অর্থাৎ অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি ক্যাশ কিন্তু সম্পদ কিন্তু ডেবিট ব্যালেন্স, এটা ডেবিট দিকে আছে বিধায় ক্যাশ বৃদ্ধি পেয়েছে। ক্যাশ যতবার ক্যাশ এবং ব্যাংক এবং অ্যাকাউন্ট রিসিভেবল, আমি আবার বলতেছি, ক্যাশ ব্যাংক এবং অ্যাকাউন্ট রিসিভেবল সহ অন্য সকল প্রকার সম্পত্তি যদি ডেবিট দিকে থাকে তার মানে বুঝতে হবে ব্যবসায় সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আর যদি ক্রেডিট দিকে থাকে তাহলে বুঝতে হবে সম্পত্তি হ্রাস পেয়েছে। তাহলে ক্যাশ যেহেতু আমাদের একটা সম্পদ, এটা ডেবিট দিকে আছে তার মানে এটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আর ক্যাপিটাল কিন্তু আমাদের অনার্স ইকুইটি বা মালিকানার সত্ত্ব, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স। আমরা জানি সম্পদ এবং খরচগুলো ডেবিট ব্যালেন্স, আয় দায় এবং মালিকানার সত্ত্ব এই তিনটা জিনিস ক্রেডিট ব্যালেন্স। মালিকানার সত্ত্ব যেহেতু ক্রেডিট দিকে আছে অবশ্যই এটা ব্যবসার জন্য বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে বলা হয়েছে মিস্টার জন ইনভেস্টেড ক্যাশ টাকা 30,000 অ্যান্ড ফার্নিচার টাকা 20,000 ইনটু দ্য বিজনেস অ্যাজ ক্যাপিটাল। সবাই একটু লক্ষ্য করুন, এখানে 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে একটু পার্থক্য হলো 1 নম্বর শুধু নগদ টাকা বিনিয়োগ করেছিল আর 2 নম্বরে এখানে নগদ টাকা সহ ফার্নিচার বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা বিষয় বেশি আছে, এই জন্য এখানে দুইটাকে ডেবিট করতে হবে। তাহলে ক্যাশ ডেবিট হবে 30,000 টাকা, ফার্নিচার ডেবিট হবে 20,000 টাকা এবং এই দুইটার সমষ্টি ক্যাপিটাল হবে 50,000 টাকা। মানে 30,000 এবং 20,000 যোগ করলে আমাদের 50,000 টাকা হয়। তাহলে এই জাবেদার মাধ্যমে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে যেহেতু ডেবিট দিকে আছে, যেহেতু নগদ টাকার সম্পদ। ফার্নিচার কিন্তু আমাদের সম্পদ, এটাও ডেবিট দিকে আছে তার মানে এটাও বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ে। আর এই দুটো যোগ করে আমাদের মোট ক্যাপিটাল আসবে হলো 50,000 টাকা, অর্থাৎ মালিকানার সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা যেহেতু ক্রেডিট দিকে আছে। আশা করি আপনারা 2 নম্বরের জাবেদাটা বুঝতে পেরেছেন। 3 নম্বরে বলা হয়েছে যে মিস্টার জন ইনভেস্টেড ক্যাশ 30,000 টাকা, গুডস 70,000 টাকা অ্যান্ড ফার্নিচার 20,000 টাকা ইনটু দ্য বিজনেস অ্যাজ ক্যাপিটাল। সবাই লক্ষ্য করুন 2 নম্বর জাবেদা এবং 3 নম্বর জাবেদা কিন্তু মিল আছে, শুধুমাত্র এখানে গুডস শব্দটা বেশি আছে।
তার মানে এই গুডস বলতে বোঝানো হয় ব্যবসায়িক পণ্য। তার মানে এখানে নগদ টাকা, পণ্য এবং ফার্নিচার এই তিনটা জিনিস বিনিয়োগ করা হয়েছে। তাহলে আমাদের ডেবিট করতে হবে ক্যাশ ডেবিট 30,000 টাকা, যেহেতু এখানে 30,000 টাকা ছিল। আর গুডসের জন্য আমার যেহেতু একটি ব্যবসায়িক পণ্য, এই জন্য আমাকে পার্চেস নামে হিসাবভুক্ত করতে হবে, পার্চেস অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তবে পার্চেস লেখাটাই উত্তম। ক্যাশ ডেবিট 30,000 টাকা, পার্চেস ডেবিট 70,000 টাকা, যেহেতু এখানে 70,000 টাকা ছিল। আর ফার্নিচার ডেবিট হবে 20,000 টাকা, যেহেতু এখানে 20,000 টাকা ছিল ফার্নিচার। তাহলে এই সবগুলো যোগ করলে আমাদের আসবে, মোট ক্যাপিটাল আসবে 1,20,000 টাকা এই সবগুলো যোগ করলে। তাহলে আমাদের এখানে ক্যাশ বৃদ্ধি পেয়েছে, পার্চেস মানে কি খরচ বৃদ্ধি পেয়েছে। মানে আমরা জানি পার্চেস কিন্তু একটা ব্যয়বাচক হিসাব, মানে খরচ, এক্সপেন্স। যেহেতু এটা এক্সপেন্স ডেবিট ব্যালেন্স আর এক্সপেন্স ডেবিট দিকে আছে বিধায় এটা খরচ বৃদ্ধি পেয়েছে। আর ফার্নিচার এটা সম্পদ, এটা আমি আগেই বলছি যে ফার্নিচার যেহেতু ডেবিট দিকে আছে তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর ক্যাপিটাল কিন্তু অনার্স ইকুইটি এটা ক্রেডিট দিকে আছে, তার মানে আমাদের ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ক্যাপিটাল যতবার ক্রেডিট দিকে থাকবে ততবারই বুঝতে হবে যে অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে ব্যবসায়। আশা করি আপনারা সবাই 3 নম্বর জবাবদারি বুঝতে পেরেছেন। 4 নম্বরে বলা হয়েছে যে মিস্টার জন ইনভেস্টেড ক্যাশ 40,000 অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি 30,000 টাকা ইনটু দ্য বিজনেস অ্যাজ ক্যাপিটাল। তার মানে এখানে কিন্তু দুইটা জিনিস উল্লেখ করা হয়েছে, একটা হলো ক্যাশ আর একটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমাদের ক্যাশ ডেবিট করতে হবে 40,000 টাকা আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি করতে হবে 30,000 টাকা। ক্যাশ কিন্তু সম্পদ বৃদ্ধি পেয়েছে 40,000, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটাও কিন্তু সম্পদ বৃদ্ধি পেয়েছে 30,000 টাকা। আর দুইটা যোগ করে আমাদের মোট অনার্স ইকুইটি অর্থাৎ ক্যাপিটাল হবে 70,000 টাকা। এর জন্য আমাদের অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনারা এই 4 নম্বর জবাবদারিটি বুঝতে পেরেছেন। 5 নম্বরে বলা হয়েছে যে মিস্টার জন ওপেন্ড এ বিজনেস, একটা ব্যবসায় খুলছে উইথ ক্যাশ টাকা 40,000, মানে 40,000 টাকা ক্যাশ নিয়ে এবং ফার্নিচার 30,000 টাকা এবং 10% ব্যাংক লোন 50,000 টাকা। সবাই লক্ষ্য করুন, এখানে ক্যাশ এবং ফার্নিচার এই দুটো কিন্তু মালিকের ব্যক্তিগত, আর এখানে 10% যে ব্যাংক লোন আনছে 50,000 টাকা, এটা কিন্তু মালিকের ব্যক্তিগত না, এটা কিন্তু ব্যাংক থেকে ঋণ আনা হয়েছে। যাই হোক, ব্যাংক থেকে ঋণ আনুক আর যেখান থেকে আনুক নগদ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে, কারণ ব্যাংক থেকে ঋণ আনা মানে কি ব্যাংক থেকে অবশ্যই নগদ টাকা আনছে। তাহলে আমাদের মোট নগদ টাকা হবে, মালিকের হলো 40,000 আর ব্যাংক থেকে ঋণ আনছে 50,000 টাকা, তাহলে মোট নগদ টাকা হবে 90,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ ডেবিট করতে হবে 90,000 টাকা। এই 90,000 টাকার মধ্যে মালিকের 40,000 আর ব্যাংক থেকে আনছে 50,000 টাকা, আর মালিকের ফার্নিচার আছে 30,000 টাকা। তার মানে আর ব্যাংক লোন ছিল আমাদের 50,000 আর ক্যাপিটাল হবে আমাদের 70,000 টাকা। তার মানে এই দুটো যোগ করে এই 50,000 বাদ দিলে কিন্তু আমাদের মোট ক্যাপিটাল বের হয়ে যাবে। আমরা সবাই জানি যে ব্যাংক লোন কখনো মূলধন হিসাবে হিসাবভুক্ত হবে না, এটা ব্যাংক লোন নামে আলাদা হিসাব করতে হবে, যেহেতু এটা দায়, এটা মালিকের ব্যক্তিগত টাকা না। এই জন্য আমাদের এই ব্যাংক লোনটাকে দায় হিসাবে হিসাবভুক্ত করতে হবে 50,000 টাকা। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে 90,000, ফার্নিচার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে 30,000, আর 10% ব্যাংক লোন আমাদের দায় বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা। আমরা জানি দায় বাড়লে কিন্তু ক্রেডিট হয়, দায় কিন্তু ক্রেডিট ব্যালেন্স, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে আর দায় হ্রাস পেলে ডেবিট করতে হবে। আর অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে আমাদের 70,000 টাকা, কারণ মালিকের কিন্তু ব্যক্তিগত 70,000 টাকা ছিল। এই যে 40,000 টাকা ক্যাশ ছিল আর ফার্নিচার ছিল 30,000 টাকা, আর এটা কিন্তু মালিকের টাকা না। এই জন্য মালিকের মূলধন হবে 40,000 আর 30,000 মানে 70,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 5 নম্বর জবাবটি বুঝতে পেরেছেন। 6 নম্বরে বলা হয়েছে মিস্টার জন স্টার্টেড এই বিজনেস, মানে একটা ব্যবসা শুরু করলো উইথ ক্যাশ মানে নগদ টাকা দিয়ে 50,000 এবং ফার্নিচার 30,000 টাকা এবং 12% ব্যাংক লোন, একই 12% ব্যাংক লোন 20,000 টাকা। অর্থাৎ 5 নম্বর জাবেদা এবং 6 নম্বর জাবেদা কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। সবাই একটু লক্ষ্য করুন, এখানে যে 10% আর 12% এটা কিন্তু কোনো কাজে আসবে না। এর অর্থ হলো এই লোনটা 1 বছর ব্যবহার করার পরে আমাদের 10% ইন্টারেস্ট দিতে হবে, আর এখানে 12% ইন্টারেস্ট দিতে হবে। এটা 1 বছর ব্যবহার করার পরে এটা কিন্তু আমাদের সমন্বয় জাবেদার মধ্যে আসবে, কিন্তু সাধারণ জাবেদার মধ্যে কিন্তু এই পার্সেন্টের কোনো কাজ আসবে না। তাহলে আমাদের এখানে জাবেদা হবে ক্যাশ ডেবিট, এখানে ক্যাশ আছে 50,000 আর ব্যাংক থেকে ঋণ আনছিল 20,000 টাকা, তাহলে মোট 70,000 টাকা ক্যাশ ডেবিট হবে। আর ফার্নিচার ডেবিট হলো আমাদের 30,000 টাকা আর 12% ব্যাংক লোন হবে আমাদের 20,000 টাকা ক্রেডিট দিকে 20,000 টাকা। তাহলে আমাদের 70,000 এবং 30,000 এই দুটো যোগ করে এই 20,000 বাদ দিলে আমাদের বের হবে 80,000 টাকা। এটি কিন্তু আমাদের মূলধন বা ক্যাপিটাল, কারণ এখানে মালিকের টাকা হলো 50,000 আর ফার্নিচার হলো 30,000, এই দুটো মিলে হলো 80,000 টাকা কিন্তু মালিকের ব্যক্তিগত টাকা, এটা কিন্তু আমাদের মূলধন মানে অনার্স ইকুইটি। তারপর 7 নম্বরে বলা হয়েছে যে মিস্টার জন হ্যাজ লাস্ট ইয়ার ব্যালেন্স, অর্থাৎ গত বছরের ব্যালেন্স ছিল ক্যাশ ছিল 50,000 টাকা, ফার্নিচার ছিল 20,000 টাকা এবং 9% ব্যাংক লোন ছিল 30,000 টাকা। গত বছরের ব্যালেন্স দেওয়া মানে হলো এই
ব্যবসাটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে আসতেছে। অনেক আগে থেকে যে শুরু হয়ে আসতেছে তার ব্যালেন্স কিন্তু এখানে দেওয়া আছে। এটা কিন্তু ব্যবসা নতুন থেকে শুরু করা নাই, এই জন্য এই ব্যাংক লোনটা এই ক্যাশের সাথে যোগ হবে না। যদি ব্যবসা এখন মানে নতুন করে যদি ব্যবসা শুরু করে তখন কিন্তু এই ব্যাংক লোনের টাকাটা নগদের সাথে যোগ হয়ে যাবে। কিন্তু ব্যবসা যদি অনেক আগে থেকে শুরু হয়ে আসে ব্যাংক লোনের টাকা কিন্তু নগদের সাথে যোগ হবে না, কারণ যখন শুরু করছিল তখন কিন্তু যোগ হয়েছিল। এরপরে যতবার ব্যালেন্স দেওয়া থাকবে ততবার কিন্তু এই ব্যাংক লোনের টাকাটা আলাদাভাবে দেখাতে হবে, কিন্তু এই টাকাটা নগদের সাথে কখনোই যোগ হবে না। যেমন 5 এবং 6 নম্বর অঙ্কে কিন্তু ব্যবসা শুরু করছিল, এই জন্য আমাদের এই ব্যাংক লোনের টাকাটা নগদের সাথে যোগ করছিলাম। কিন্তু 7 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু ব্যবসা শুরু করা নাই, এটা কিন্তু গত বছর ব্যালেন্স দেওয়া ছিল, ব্যবসা শুরু করছে অনেক আগে থেকে, এই জন্য ব্যাংক লোনের টাকাটা নগদের সাথে যোগ হবে না। যদি ব্যবসা শুরু করতো নতুন করে তখন যোগ হইতো, কিন্তু ব্যালেন্স দেওয়া থাকলে যোগ হবে না। তাহলে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট হবে 50,000, ফার্নিচার ডেবিট হবে 20,000 টাকা এবং 9% ব্যাংক লোন হবে ক্রেডিট 30,000 টাকা। তাহলে যেখানে জাবেদা দেওয়া হয়েছে দেখো ক্যাশ ডেবিট 50,000, ফার্নিচার ডেবিট 20,000 এবং 9% ব্যাংক লোন 30,000 টাকা। আমরা জানি ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা কি হয়, সবসময় সমান হয়। তাহলে এখানে আছে 50,000 আর 20,000, তারপরে 70,000 টাকা, আর এখানে আছে 30,000 টাকা। তার মানে এই ডেবিট টাকা সমান করার জন্য আরো 40,000 টাকা লাগে এখানে। এটা আমাদের কিন্তু মূলধন ক্যাপিটাল। আশা করি আপনারা সবাই এই 7 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো বুঝে দেওয়ার জন্য। 8 নম্বর জাবেদায় বলা হয়েছে যে মিস্টার জন সেলস হিজ পার্সোনাল কম্পিউটার 80,000 টাকা অ্যান্ড ইনভেস্টেড টাকা 60,000 ইনটু দ্য বিজনেস। সবাই একটু লক্ষ্য করুন, মিস্টার জন তার ব্যক্তিগত কম্পিউটার বিক্রি করছে 80,000 টাকা। এই পর্যন্ত কোনো লেনদেন হবে না। যদি শুধু এতটুকু কথা লেখা থাকতো তাহলে কিন্তু কোনো লেনদেন হতো না, কারণ এটা ব্যবসার সাথে কোনো সম্পর্ক না। কিন্তু যখনই এই পার্সোনাল কম্পিউটার বিক্রি করে পুনরায় আবার কি করছে, এখান থেকে মাত্র 60,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছে, তাহলে এখানে অবশ্যই এইটুকু লেনদেন হয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট, যেহেতু এখানে কি বিনিয়োগ করছে সেটা বলা নাই। কোনো কিছু বলা না থাকলে যদি লেখা থাকে বিনিয়োগ করা হয়েছে, কি বিনিয়োগ করছে, সম্পদ না পণ্য না নগদ টাকা না ব্যাংক জমা, কোনো কিছু যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের নগদ টাকা ধরতে হবে। তাহলে ক্যাশ ডেবিট 60,000 টাকা আর ক্যাপিটাল ক্রেডিট 60,000 টাকা। আশা করি আপনারা এই 8 নম্বর জাবেদাটি বুঝতে পারছেন। আর বাকি যে 20,000 টাকা এটা কোনো লেনদেন হবে, কারণ এটা মালিকের ব্যক্তিগত টাকা, এটা কোনো ব্যবসার সাথে সম্পর্ক নয় বিধায় বাকি 20,000 টাকার কোনো লেনদেন হবে না। আশা করি আপনারা সবাই এই 8 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 2 নম্বর জাবেদা বলা হয়েছে জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু অনার্স ড্রয়িংস, মালিকের উত্তোলন সংক্রান্ত জাবেদা দাখিলা। সাধারণত উত্তোলন বলতে কোনো কিছু তুলে বা উঠিয়ে নেওয়াকে বোঝায়। মালিক অনেক সময় অর্থের প্রয়োজনে ব্যবসা বা ব্যাংক থেকে ব্যক্তিগত বা নিজের প্রয়োজনে কিছু উঠিয়ে নেন বা উত্তোলন করেন, আর এই জন্য যে হিসাব করা হয় তাকে ড্রয়িংস হিসাব বলে। অর্থাৎ মালিক নিজের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা বা ব্যাংক থেকে যা কিছু তুলে নিলে সেটি ড্রয়িংসকে ডেবিট করতে হবে। মালিক সাধারণত নগদ টাকা, পণ্যদ্রব্য, সেটি ক্রয় মূল্য হতে পারে এবং বিক্রয় মূল্য হতে পারে, উঠিয়ে নিয়ে থাকেন। কিন্তু ব্যবসা থেকে টাকা উত্তোলন করে ব্যবসার প্রয়োজনে খরচ করলে তখন কিন্তু ড্রয়িংস নামে হিসাবভুক্ত হবে না। অর্থাৎ ব্যবসা থেকে টাকা নিয়ে ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করছে, সেটি কিন্তু ড্রয়িংস নামে হিসাবভুক্ত হবে না। ড্রয়িংস নামে একমাত্র হিসাব করতে হবে যখন মালিক নিজের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে মালিক ব্যবসা থেকে টাকা নিলে বা কোনো কিছু উত্তোলন করলে সেটা কিন্তু ড্রয়িংস নামে হিসাবভুক্ত করতে হবে, অন্যথায় কিন্তু ড্রয়িংস নামে হিসাবভুক্ত হবে না। তার মানে আমরা এই দুইটি জাবেদার মধ্যে বুঝতে পারলাম যে ব্যবসার সাথে মালিকের একটা সম্পর্ক আছে, সেটি হচ্ছে মূলধন এবং উত্তোলন। এই দুটো সম্পর্ক ছাড়া মালিকের কিন্তু ব্যবসার তার কোনো সম্পর্ক নাই। মালিক যদি ব্যক্তিগত কোনো জিনিস, নগদ টাকা হতে পারে, সম্পদ হতে পারে, যেটা যদি ব্যবসায় বিনিয়োগ করে বা ব্যবসায় দেয়, ব্যবসায় যদি নিয়ে আসে তখন সেটা হবে ক্যাপিটাল। ঠিক একেবারে তার বিপরীতে যদি ব্যবসা থেকে টাকা যদি নিজের জন্য নেয় বা ব্যক্তিগত প্রয়োজনে নেয় তখন সেটি হবে উত্তোলন। তার মানে দিলে হবে ক্যাপিটাল আর নিলে হবে উত্তোলন। আশা করি আপনারা এই ড্রয়িংস এবং ক্যাপিটালটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের জাবেদা হবে ড্রয়িংস ডেবিট, ড্রয়িংসকে সবসময় ডেবিট করতে হবে। আর যদি নগদ টাকা নেয় তাহলে ক্যাশ ক্রেডিট, আর যদি ব্যাংক থেকে টাকা নেয় তাহলে ব্যাংক ক্রেডিট। আর যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে পারচেজ ক্রেডিট করতে হবে, আর যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে সেলস ক্রেডিট করতে হবে, আর যদি অন্যান্য সম্পত্তি উত্তোলন করে সেক্ষেত্রে সম্পত্তি ক্রেডিট করতে হবে। তাহলে এখানে আমাদের একটা নম্বর জাবেদা ছিল মিস্টার জন উইথড্র, উইথড্র মানে উত্তোলন করা, ক্যাশ নগদ টাকা 2,000 টাকা ফ্রম মানি থেকে দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজেস। তার মানে কি সম্পূর্ণ অর্থ দাঁড়ালো মিস্টার জন ব্যবসা থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যবহারের জন্য নগদ টাকা উত্তোলন করা হয়েছে 2,000 টাকা। এই জন্য আমাদের জাবেদা হবে ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট, যেহেতু এখানে ক্যাশ নগদ টাকা উত্তোলন করছে। তার মানে এখানে মালিকের সাথে কমে গেছে
আর ব্যবসায় নগদ টাকা কমে গেছে, যেহেতু ক্যাশ ক্রেডিট দিকে আছে। আমরা জানি ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট রিসিভেবল সহ অন্য সকল প্রকার সম্পদ যখন ডেবিট দিকে থাকবে তখন বুঝতে হবে যে ব্যবসায় নগদ টাকা, ব্যাংক টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল বা অন্যান্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। যদি এগুলি ক্রেডিট দিকে থাকে, উল্টা দিকে থাকে, তাহলে বুঝতে হবে কমে গেছে। যেহেতু এখানে ক্যাশটা কিন্তু আমাদের ক্রেডিট দিকে আছে, তার মানে বুঝতে হবে ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে। ঠিক একেবারে ব্যাংক ক্রেডিট থেকে বুঝতে হবে ব্যাংক থেকে টাকা কমে গেছে। অর্থাৎ ক্যাশ, ব্যাংক এগুলো যদি ক্রেডিট দিকে থাকে তাহলে বুঝতে হবে নগদ টাকা ব্যাংক থেকে টাকা কমে যাওয়া। আর ক্যাশ, ব্যাংক যদি ডেবিট দিকে থাকে তাহলে বুঝতে হবে নগদ টাকা বা ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া। আশা করি আপনারা 1 নম্বর জাবেদা বুঝতে পেরেছেন। 2 নম্বর বলছে সেম জাবেদা, 1 নম্বর এবং 2 নম্বর জাবেদা কিন্তু সেম, শুধু পার্থক্য হলো এখানে কিন্তু টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করছে। তখন জাবেদা হবে আমাদের ড্রয়িং ডেবিট আর ব্যাংক ক্রেডিট, কারণ এটা ব্যাংক থেকে টাকাটা কমে গেছে। ব্যাংক থেকে টাকা না মানে ব্যাংক থেকে টাকা কমে যাওয়া। তারপর আমাদের 3 নম্বর বলছে যে মিস্টার জন উইথড্র গুডস, গুডস মানে পণ্য, 3000 টাকা ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজেস। অর্থাৎ এই ব্যক্তিগত কথা লেখা থাকলেই বুঝতে হবে এখানে ড্রয়িংস নাম হিসাবভুক্ত করতে হবে। গুডস মানে পণ্য, এখানে কিন্তু নগদ টাকা ব্যাংক থেকে টাকা ওঠা নাই, এই জন্য আমাদের যাবে হবে ড্রয়িংস ডেবিট পারচেস ক্রেডিট 3000 টাকা। যেহেতু পণ্য উত্তোলন করছে, পণ্য উত্তোলন করলে আমাদের পারচেস ক্রেডিট করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে মিস্টার জন উইথড্র ক্যাশ 5000 টাকা এবং গুডস 3000 টাকা ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজেস। তার মানে এখানে নগদ টাকা উত্তোলন করছে এবং পণ্য দ্রব্য উত্তোলন করছে, এই জন্য আমাদের এই দুইটাকে ক্রেডিট করতে হবে। তাহলে মোট উত্তোলন করছে হলো 3000 এবং 5000, 8000 টাকা। ডেবিট হবে ড্রয়িংস 8000 টাকা, ক্যাশ ক্রেডিট 5000 টাকা, পার্চেস ক্রেডিট 3000 টাকা। এই দুটো যোগ করে আমাদের হবে 8000 টাকা মোট উত্তোলন। আশা করি আপনারা এই 4 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 5 নম্বর জাবেদায় বলা হয়েছে যে মিস্টার জন উইথড্র গুডস পণ্য উত্তোলন করছে 3000 টাকা এট সেলস প্রাইস, বিক্রয় মূল্যে, ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজেস, মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য। এই জন্য আমাদের জাবেদা হবে ড্রয়িং ডেবিট এবং সেলস ক্রেডিট 3000 টাকা। যদি শুধু এখানে গুডস কথা লেখা থাকতো, এখানে সেলস প্রাইস কথা লেখা না থাকতো, তাহলে কিন্তু আমরা পার্চেস কথা লিখতাম। অর্থাৎ একমাত্র এট সেলস প্রাইস বা বিক্রয় মূল্যে কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা সেলস লিখবো, অন্যথায় আমাদের কিন্তু ক্রয় লিখতে হবে, মানে পার্চেস কথা লিখতে হবে। 6 নম্বর বলছে মিস্টার জন উইথড্র ক্যাশ 5000 টাকা ফ্রম এবি ব্যাংক। এখানে কিন্তু এবি ব্যাংক থেকে টাকাটা উঠাইছে 5000 টাকা, কিন্তু কিসের জন্য উঠাইছে? ব্যক্তিগত ব্যবহারের জন্য না অফিসের জন্য বা কারোর জন্য কিছু উল্লেখ নাই। তার মানে আমাদের ধরে নিতে হবে যেটি অফিসের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা ওঠা হয়েছে, এই জন্য কিন্তু এখানে আমাদের ড্রয়িংস ডেবিট হবে না, তখন কিন্তু আমাদের ক্যাশ ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। যে ব্যাংক থেকে উঠাবে সেই ব্যাংকের নাম দিয়ে ব্যাংক ক্রেডিট করতে হবে, আর যদি ব্যাংকের নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা শুধু ব্যাংক কথা লিখবো। তাহলে ক্যাশ ডেবিট হবে আর এবি ব্যাংকে ক্রেডিট করতে হবে, যেহেতু এখানে এবি ব্যাংক কথা লেখা আছে। কারণ এই টাকাটা কিন্তু ব্যবসার প্রয়োজনে ওঠানো হয়েছে, মানে অফিসের প্রয়োজনে ওঠানো হয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য ওঠানো হয় নাই। এই জন্য এখানে যদি ব্যক্তিগত প্রয়োজনে ওঠানো হতো, পার্সোনাল ইউজেস কথা লেখা থাকতো, সেক্ষেত্রে অবশ্যই ড্রয়িংস ডেবিট হইতো। যেহেতু এখানে ব্যক্তিগত প্রয়োজনে বা পার্সোনাল ইউজেস কোনো কথা লেখা নাই, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এই টাকাটা ব্যবসার প্রয়োজনে ওঠানো হয়েছে, সেক্ষেত্রে আমাদের ক্যাশকে ডেবিট করতে হবে। 7 নম্বর বলা হচ্ছে যে মিস্টার জন উইথড্র মানে উত্তোলন করছে ক্যাশ টাকা 4000 ফ্রম এবি ব্যাংক ফর বিজনেস পারপাস, মানে ব্যবসার উদ্দেশ্যে, মানে ব্যবসার জন্য এবি ব্যাংক থেকে 4000 টাকা ওঠানো হয়েছে। তার মানে 6 নম্বর জাবেদা এবং 7 নম্বর জাবেদা কিন্তু সেম জাবেদাই হবে, কারণ এখানে লেখা নাই আর এখানে লিখে দিছে, মানে বলে দিছে একই কথা। বলা না থাকলেও কিন্তু আমরা ধরে নিতাম যে অফিসের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে টাকা ওঠানো হয়েছে। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট এবি ব্যাংক ক্রেডিট। 8 নম্বর বলা হয়েছে যে মিস্টার জন উইথড্র ক্যাশ 20000 টাকা ফ্রম এবি ব্যাংক, মানে এবি ব্যাংক থেকে টাকা ওঠানো হয়েছে, তার মানে ব্যাংক থেকে কমে গেছে, এই জন্য ব্যাংক ক্রেডিট করতে হবে। টু পারচেস এ মেশিন, একটি মেশিন ক্রয় করার জন্য। আর মেশিনটা কার জন্য? নিজের জন্য, মানে ব্যবসার জন্য। যেহেতু এখানে কোনো পার্সোনাল কথা লেখা নাই, তার মানে ধরে নিতে হবে যে এই মেশিনটা অবশ্যই ব্যবসার জন্য, এই জন্য আমাদের মেশিনকে ডেবিট করতে হবে। তাহলে আমাদের যাবে হবে মেশিন হিসাব ডেবিট আর এবি ব্যাংক ক্রেডিট, কারণ মেশিন ক্রয় করা মানে মেশিন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইছে, কারণ সম্পত্তি বৃদ্ধি পাইছে, এই জন্য মেশিন ডেবিট করা হয়েছে। আর এখানে এবি ব্যাংক থেকে টাকা ওঠানো হয়েছে, তার মানে এবি ব্যাংক থেকে টাকাটা কমে গেছে, এই জন্য ব্যাংকে ক্রেডিট করতে হবে। আমরা সবাই জানি ক্যাশ এবং ব্যাংক যদি ডেবিট দিকে থাকে তাহলে বুঝতে হবে নগদ টাকা বৃদ্ধি পাওয়া বা ব্যাংকে বৃদ্ধি পাওয়া, আর যদি ক্যাশ এবং ব্যাংক যদি ক্রেডিট দিকে থাকে তাহলে বুঝতে হবে নগদ টাকা কমে যাওয়া বা ব্যাংক থেকে টাকাটা কমে যাওয়া। আশা করি আপনারা সবাই উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলো বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তা আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম।
একটা হলো মালিকের মূলধন সংক্রান্ত জাবেদা নিয়ে, আরেকটি হলো মালিকের উত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে। আপনারা সবাই এই উত্তোলন এবং মূলধন অর্থাৎ 1 এবং 2 নম্বর জাবেদা বাসায় ভালোভাবে দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, কয়েকবার খাতা কলমে লিখবেন, বুঝে বুঝে অঙ্কগুলো করবেন। দেখবেন আপনাদের অঙ্কগুলো খুব সহজ মনে হবে এবং পরবর্তী অঙ্কগুলো করতে আগ্রহ সৃষ্টি হবে। তাহলে পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।